নেটশালার আড্ডাতে আরও একবার সবাইকে জানাই স্বাগত। তোমাদের মধ্যে যারা 2025-এর জুন মাসে নেট এক্সাম যেটা সংগঠিত হবে তার জন্য তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ বা প্রিপারেশন নেবে, এমনটা ভেবেছো কিংবা এমনটা ভেবে তোমরা এগিয়ে যেতে চাইছো, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। আমি আরও একবার বলতে চাই, এই প্রথম ইউটিউবের জগতে বাংলা ভাষায় ইংরেজি বিষয়টি পড়ানো হবে। যদিও সেখানে ইংরেজিতে কিছু কিছু জায়গায় বলা হবে বা ইংরেজি ভাষায়ও কিছু শেখানো হবে, কিন্তু বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ছাত্রছাত্রীর কথা মাথায় রেখে বাণী নেটশালার পক্ষ থেকে এই প্রথম এক অভিনব প্রয়াস। তো শুরু করছি আজকের নেট আড্ডা। তো 2025 সালে তোমরা যারা ভাবছো যে আমরা নেটের জন্য প্রিপারেশান নেব, কিন্তু কেমন করে প্রিপারেশানটা নেব, বা আমাদের কি কি বই পড়তে হবে, বা আমাদের কতটা এফার্ট দিতে হবে, আমাদের ডেইলি রুটিনটা কেমন হবে, তাদের জন্য আমি বলবো, দেখো, সবার প্রথমে আমি বলবো যে মার্কেট থেকে যে কোনো গাইড বুক তোমরা কিনতে পারো, যে কোনো গাইড বুক। সেই সঙ্গে বলবো অ্যামাজন কিন্ডেল বুকসে তোমরা যদি অ্যামাজন স্টোরে গিয়ে জাস্ট টাইপ করো ওয়ার্ল্ড লিটারেচার কিংবা ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার বাই হরিদাস মণ্ডল, তোমরা আমার নিজের লেখা বইটাও পেয়ে যাবে। সেখানেও তোমরা এই একটা গাইড বই থাকলে যেটা তোমাদের সুবিধা হবে, এই তোমাদেরকে একটা জায়গায় কী সুবিধা হবে যে তোমাদেরকে হেল্প করবে টু আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দ্য সিলেবাস। যদি একবার তোমরা এই সিলেবাসটা বুঝতে পারো, সো আমি এইটুকু বলছি 90% ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য হোল সিলেবাস অফ ইউজিসি নেট ইংলিশ লিটারেচার, দেন ইউ উইল অবভিয়াসলি গেট সাকসেস। তুমি সাকসেস পাবেই। সফলতা তখনই আসবে যখন তুমি সিলেবাস সম্পর্কে তোমার একটা স্বচ্ছ ধারণা তোমার কাছে এসে যাবে। তো একটা কথা আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই, এই সিলেবাসের ধারণাটা আমাদের সবাইয়ের কাছে পরিষ্কার নয় বলে আমরা কিন্তু এগিয়ে যেতে পারি না। তাই সিলেবাসের ধারণাটা যত তাড়াতাড়ি আমাদেরকে অ্যাডপ্ট করতে হবে। সেই জন্য আমি সবাইকে একটা কথা বলছি, প্লিজ পারচেস মাই বুক, নট অনলি মাই বুক, এনি গাইড বুক ইফ ইউ ওয়ান্ট। তোমরা যদি চাও, আমার বইটাও অ্যামাজন কিন্ডেল বুকস থেকে, কারণ আমার বইগুলো বানানো হয়েছে শুধুমাত্র তোমাদেরই জন্য, এবং সেটা অল্প দাম, সেই কম খরচে তোমরা তোমাদের সেই মেটেরিয়ালসটা পেতে পারো। সঙ্গে সম্পূর্ণ বিনামূল্যে আজকের ভিডিওর মতো সমস্ত ভিডিও পাওয়ার জন্য, যে ভিডিওটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ছাত্রছাত্রীদের জন্য বানানো হচ্ছে, সেই সঙ্গে অন্যান্য স্টেটের ছাত্রছাত্রীদের জন্য, তোমরা ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন, যাতে করে সমস্ত নোটিফিকেশান সবার প্রথম তোমার মোবাইলে পৌঁছে যায়। শুরু করছি আজকের নেট আড্ডা। এই নেট আড্ডাতে আমি বেসিক্যালি আগের দিন যেগুলো পড়িয়েছি সেইগুলো নিয়েই আমি একটু এগাবো, এবং সেইখানে আমি বিশেষ কতগুলো জায়গায় ফোকাস করব যে অ্যাকচুয়ালি তোমাদের কোন পার্টিকুলার পোর্শনটা পড়তে হবে। ওকে, সো হোয়ার ইউ হ্যাভ টু ফোকাস অন হুইচ পার্টিকুলার ম্যাটার, সেইটার উপরে আমি ফোকাস করছি। যেমনটা আমরা আগের দিন আমরা এই যে নেট নিয়ে আমরা যারা ভাবছি যে আমরা 2025-এর জুন মাসের এক্সাম যেটা হবে সেইখানে আমরা বসবো বা সেইটার জন্য আমরা প্রিপারেশন শুরু করছি, তো তাদের জন্য আমি একটা কথা বলবো, দেখো, প্রথমে ক্লিয়ারলি সিলেবাসটাকে বোঝার চেষ্টা করো। আমি আরও ডিটেল অ্যানালাইসিস করব এই সিলেবাসের উপরে, কোন বই পড়তে হবে, কোন টপিকের উপর জোর দিতে হবে, সেগুলো নিয়ে আমি ডিটেলি অ্যানালাইসিস করব। ওকে, ডোন্ট ওয়ারি, এখন জাস্ট তোমরা লিসেন করো। হাতের ধারে খাতা পেন থাকলে সেটাকে নিয়ে বসে পড়ো, যেগুলো নোটস করার মনে হচ্ছে সেগুলোকে জলদি নোটস করে ফেলো, কারণ দ্যাট উইল হেল্প ইউ টু আন্ডারস্ট্যান্ড হাউ, কেমন করে তোমার পরীক্ষাটা হবে। ওকে, সো এখন আমি যেটা বলবো বেসিক্যালি খুব সহজ কথা, কিন্তু তোমাকে সেটাকে বুঝতে হবে। দেখো, ওল্ড ইংলিশ লিটারেচার, মিডল ইংলিশ লিটারেচার, এলিজাবেথান পিরিয়ড, রেস্টোরেশন পিরিয়ড, আর বিভিন্ন পিরিয়ড, বিভিন্ন এজ তোমার কাছে চলে আসবে যখন তুমি ইংলিশ লিটারেচার পড়বে। সো ইংলিশ লিটারেচারের কোন জায়গাটাকে আমি ফোকাস করবো? ব্রিটিশ লিটারেচার, ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার, অবভিয়াসলি, বাট আমাদের সবার আগে ফোকাস রাখতে হবে ব্রিটিশ লিটারেচার। আমি বারবার বলছি ব্রিটিশ লিটারেচার। কেন ব্রিটিশ লিটারেচারের উপর আমরা ফোকাস রাখবো?
60 থেকে 75% কোয়েশ্চেন উইল কাম ফ্রম দ্যাট পার্টিকুলার ব্রিটিশ লিটারেচার। সো সেই জন্য ব্রিটিশ লিটারেচারের উপরে ফোকাস রাখবো। দেখো তোমাদের সিলেবাসটা 4টে ভাগে ভাগ করা হচ্ছে। দেখো ফিকশন, নন ফিকশন, পোয়েট্রি অ্যান্ড ড্রামা। আমরা যেমনটা বলছিলাম যে ওল্ড ইংলিশ পিরিয়ড, বিভিন্ন বইয়ে বিভিন্ন রকমের সোর্স থেকে বিভিন্ন ডেট উঠে আসে, লাইক 450, 550, 650, 750, even 850 to 1066. This is called as Old English period. And then there is Middle English period 1066 to 1340, and then 1340 to 1400, and that is called as Age of Chaucer or Chaucerian period. So today I am talking about the Age of Revival. আমি এখানে বলতে চাইছি কিছু কিছু জায়গায় যেমন তোমাদের কি পড়তে হবে, যখন কি পড়তে হবে এই প্রশ্নটা আসে, সেখানে আমরা কি এজ অফ রিভাইভালের সমস্তটা পড়বো, নাকি আমরা এজ অফ রিভাইভালের কোনো পার্টিকুলার পোর্শন পড়বো বা কোনো পার্টিকুলার ঘটনা পড়বো? দ্যাটস আ রিয়েলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। আমি হরিদাস মণ্ডল, আমি তোমাদের সাহায্য করব যে কেমন করে তোমাদের বুঝতে হবে কোন জায়গাটা পড়লে তোমরা বুঝতে পারবে যে পার্টিকুলার কোয়েশ্চেন এই জায়গা থেকে আসতে পারে। সেই জন্য আমি তোমাদের পথ দেখাবো। অ্যান্ড মাই ইন্টেনশন ইজ টু মেক মাই স্টুডেন্ট আওয়ার অ্যাবাউট দ্য ওয়ে, এবং সব থেকে সহজ পথটা, যে পথে পৌঁছালে তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছাবে। এখন আমি যেটা বলতে চাই তোমাদের সামনে, দেখো সেটা হলো আমরা যখন ব্রিটিশ লিটারেচার নিয়ে পড়ছি, সো ব্রিটিশ লিটারেচারে কী নিয়ে আমরা পড়ব, সেক্ষেত্রে আমি যেমন বললাম প্রথমেই আমাদেরকে কি করতে হবে, প্রথমে আমাদেরকে একটা ধারণা তৈরি করে নিতে হবে যে ব্রিটিশ লিটারেচারে কোয়েশ্চেন কোন কোন জায়গা থেকে আসছে। সেটা আসছে ফিকশন থেকে, নন ফিকশন থেকে, ড্রামা, পোয়েট্রি থেকে। এই জন্য আমাকে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারটা ভালো করে পড়তে হবে, যেটা আমি তোমাদের সাথে অ্যানালাইসিস করব তোমাদের সামনে বোর্ড ওয়ার্কের মাধ্যমে। সেটা আমি খুব ভালোভাবে বুঝিয়ে দেবো যে কেমন করে ক্রোনোলজিক্যালি তোমরা ডেটগুলোকে মনে রাখবে, ক্রোনোলজিক্যালি কেমন করে তোমরা পিরিয়ডগুলোকে ভাগ করে নিয়ে সেগুলো মুখস্থ করবে। প্রথমে যখন আমি যখন প্রথমেই বলছি ওল্ড ইংলিশ লিটারেচার, সাপোজ তোমরা মুখস্থ করছো এইভাবে ওল্ড ইংলিশ লিটারেচার, পাশে তার টাইম পিরিয়ডটা লিখে নাও। দিস ওয়াজ 450, 550, 650, 750, 850 to 1066। বেসিক্যালি তোমরা লিখে রাখো একদম, যেটা প্রথম সেটা আমি বলতে পারি 450 থেকে স্টার্ট করো, যে 450 to 1066, দিস ইজ ইয়োর ওল্ড ইংলিশ পিরিয়ড। দেন ইয়োর মিডল ইংলিশ পিরিয়ড, when I'm talking about middle English period, you just write down 1066 to 1340, and then you have Chaucerian period 1340 to 1400, then you have the Age of Revival 1400 to 1550. Then you have Elizabethan period 1558 to 1603. Then you have Jacobean period 1603 to 1625. Then you have Caroline period 1625 to 1642. Then you have Commonwealth period, জাস্ট মাঝখানে একটা রয়েছে পিরিয়ড, দিস ওয়াজ সিভিল ওয়ার পিরিয়ড 1640 to 49. It's a civil war, 7 years war. Okay, so just think about that. After that you have Commonwealth period 1649 to 1660. Then you have Restoration period 1660 to 1702 or 1702, and then you have Enlightenment period, which is also called as Neoclassical period. You should keep in your mind Neoclassical period or Augustan period. This period is divided into two parts: Augustan period and Age of Johnson or Age of Samuel Johnson's. Then you have pre-Romantic period. Then you have Romantic period. When I'm talking about Romantic period, 1789 or 1798 to 1832. So why 1789? Why 1798? These are important questions, because দেখো 1789 French Revolution happened. So a French Revolution attracts a very much most of the Samuel Taylor Coleridge, William Wordsworth, Robert Southey, they were greatly influenced by French revolutions. অ্যান্ড এছাড়াও যেমন রয়েছে জন কিটস, পিবি সেইলি, লর্ড বায়রন। এদের মধ্যে আমি যখন স্যামুয়েল টেলর কোলরিজের কথা বলবো, স্যামুয়েল টেলর কোলরিজ ওয়াজ গ্রেটলি ইনফ্লুয়েন্সড বাই জার্মান ফিলোসফি, স্ট্রাম অ্যান্ড ড্রাং থিওরি। ওকে, সো দিজ আর রিয়েলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। অ্যাপার্ট ফ্রম দিজ অর দ্যাট, দিস ইজ ক্রোনোলজিক্যালি আমরা এটাকে পড়লাম যে রোম্যান্টিক পিরিয়ড, দেন ভিক্টোরিয়ান পিরিয়ড 1837 to 1901, and then 1901 to 1945 it was modern period, and then after 1945 to onwards it was postmodern period. When we are talking about modernism, postmodernism, we have to also talk about
কলোনিয়ালিজম, পোস্ট কলোনিয়ালিজম, আমাদেরকে কলোনিয়ালিজম পড়তে হবে, পোস্ট কলোনিয়ালিজম পড়তে হবে। পোস্ট কলোনিয়ালিজম যখন পড়বো তখন আমরা একটু ওল্ড যে এনশিয়েন্ট যে হিস্ট্রি রয়েছে, লাইক এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, সেটাকে আমরা একটু ফলো করব। সেখানে আমাদের যে বিষয়গুলোকে পড়তে হবে, লাইক 1707 দ্য ডেথ অফ ঔরঙ্গজেব, ঔরঙ্গজেবের মৃত্যু থেকে স্টার্ট করলাম 1757, যেখানে আমরা পলাশির যুদ্ধ, পালসি মুভমেন্টকে আমরা দেখতে পাচ্ছি। এইভাবে কেমন করে ইংরেজরা তাদের আধিপত্য বিস্তার করলো, সো কেমন করে দেন ম্যাকিউলেমিনিটস পড়তে হবে, উডস ডেসপাচ পড়তে হবে, এইগুলোই পড়তে হবে। লাইক যেমনটা আমরা বলতে পারি ক্যালকাটা ইউনিভার্সিটি, মাদ্রাসা ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, এগুলোর প্রতিষ্ঠা ইন 1857, এইগুলোকে। এছাড়া যেমনটা আমাদের আরেকটু লক্ষ্য করতে হবে, যদি আমরা ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান ইংলিশ লিটারেচারের কথা বলি, সেক্ষেত্রে তোমাদের মাথায় রাখতে হবে যে ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার যখন আমরা আলোচনা করছি বা যখন আমরা ইন্ডিয়ান ইংলিশ লিটারেচারের কথা বলছি, তখন আমাদের কিন্তু এনশিয়েন্ট ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার পড়তে হবে। কেমন ধীর মোহাম্মদের ব্যাপারটাকে পড়তে হবে। আমাদের স্টার্ট করতে হবে রাজা রামমোহন রায় থেকে, যেমন আমরা রাজা রামমোহন রায়, দেন ইউ হ্যাভ বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি, মাইকেল মধুসূদন দত্ত, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, হরেন্দ্রনাথ চ্যাটার্জি, স্বামীজি, দেন ইউ হ্যাভ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, সরোজিনী নাইডু, আর কে নারায়ণ, রাজা রাও, মুলকরাজ আনন্দ, অনিতা দেশাই, কিরণ দেশাই, জি প্যাটেল, রাস্কিন বন্ড. Then you have a lot of writers like নীরব সি চৌধুরী, ডায়াসপোরিক রাইটার লাইক ঝুম্পা লাহিড়ী, তার যে সিউডোনিমটা আছে সেটাকেও আমাদেরকে মনে রাখতে হবে, লাইক নীলাঞ্জনা সুদেশনা, নীরব সি চৌধুরী, উপমান্যু চ্যাটার্জি, মমতা কালিয়া, অরুণ কোলাৎকার, আর লট অফ রাইটার্স আর দেয়ার। সো এই রাইটারগুলোর সঙ্গে সঙ্গে আমাদের অরুণাচল প্রদেশের রাইটার লাইক মামাং দাইকে পড়তে হবে। এই জায়গাগুলোকে আমাদের খেয়াল করতে হচ্ছে। এগুলোর সঙ্গে সঙ্গে আমরা কোন বিষয়ের দিকে বেশি আমরা ফোকাস রাখবো। দেখো, যখন আমি ব্রিটিশ ইংলিশ লিটারেচারের কথা, সাপোজ আমি ব্রিটিশ ইংলিশ লিটারেচারের কথা যখন বলছিলাম, মিডল ইংলিশ পিরিয়ড যখন বলছিলাম 1066, দ্যাট ইজ কল্ড নরমান কনকোয়েস্ট। উই নো দ্যাট ইট ইজ অলসো কল্ড অ্যাজ ব্যাটল অফ হেস্টিংস। ওকে, নরমান কনকোয়েস্টের অন্য একটা নাম ব্যাটল অফ হেস্টিংস। সো দিস ডেট ইজ পার্টিকুলারলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই ডেট থেকে কোয়েশ্চেন মেবি এখান থেকে আসতে পারে। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো, ইফ ইউ জাস্ট ফলো দ্য প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, ইউ ক্যান ফাইন্ড আউট দ্যাট দিস টাইপ অফ কোয়েশ্চেন উইল কাম, অ্যাকচুয়ালি হ্যাজ কাম ইন এক্সাম হল। ওকে, সো এই জন্য এই ধরনের প্রশ্ন আসতে পারে। তো সেক্ষেত্রে 1066 নরমান কনকোয়েস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যুদ্ধটা কাদের মধ্যে হয়েছিল? নরমান কনকোয়েস্ট। তো সেক্ষেত্রে তোমাদের মাথায় রাখতে হচ্ছে ইটস আ উইলিয়াম অফ নরম্যান্ডি অ্যান্ড হ্যারোল্ডের মধ্যে। একই সাথে তোমাদের আরও মাথায় রাখতে হচ্ছে, যেমন হচ্ছে আমি যেটা তোমাদের বলবো, যেমন দ্য এজ অফ রিভাইভেলের কথা যখন আমরা আলোচনা করছি, সেক্ষেত্রে একটা জায়গা তোমরা একটু আন্ডারস্ট্যান্ড করো, 1402 1550, একটা লং ইয়ার, 150 ইয়ার্স, একটা 150 বছরের একটা গ্যাপ। সেই 150 বছরের মধ্যে কি কি সংগঠিত হচ্ছে, দিস ওয়াজ অ্যাকচুয়ালি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেখানে দেখো, সেখানে 100 ইয়ার্স ওয়ার্স চলছে, 1337 to 1453, you can find out 100 years wire, and then you have 30 years wire. This was 1455 to 1485. সো 1455 থেকে 1485 খ্রিস্টাব্দ অব্দি 30 ইয়ার্স ওয়ার চলছে। এবং এই ওয়ারটা চলছে যাদের মধ্যে, তারা হলো হাউস অফ ইয়র্ক অ্যান্ড হাউস অফ ল্যাঙ্কেস্টার। সো হাউস অফ ল্যাঙ্কেস্টার অ্যান্ড হাউস অফ ইয়র্কের মধ্যে যে যুদ্ধটা সংগঠিত হচ্ছে 1455 থেকে 1485 অব্দি, সেই যুদ্ধটাকে আমরা কিন্তু বলছি ওয়ার অফ রোজ, যেখানে হাউস অফ ল্যাঙ্কেস্টার অ্যাকচুয়ালি তারা যেটাকে সিম্বলাইজেস করছে, তারা রেড রোজকে সিম্বলাইজেস করছে, এবং হাউস অফ ইয়র্কের কথা যখন আমরা বলবো তখন তারা হোয়াইট রোজকে সিম্বলাইজেস করছে। তো এই দুটো গোষ্ঠীর মধ্যে যখন যুদ্ধ চলছে, হ্যাঁ, এমতো অবস্থায় যখন যুদ্ধটা চলছে, ঠিক তখনই হেনরি দ্য সেভেন তখন এই সুযোগটাকে কাজে লাগিয়ে তিনি প্রতিষ্ঠা করলেন টিউডার ডাইনাস্টি। কেন আমি টিউডার ডাইনাস্টিকে নিয়ে এত বেশি জোর দিচ্ছি, আরও যখন আমি ডিটেলে তোমাদেরকে বোর্ড ওয়ার্ক করে দেখাবো, দেন ইউ ক্যান অলরেডি আন্ডারস্ট্যান্ড, তখন বুঝতে পারবে যে কেন টিউডার ডাইনাস্টি ইজ মোস্ট ইম্পর্টেন্ট, পার্টিকুলার ইন দ্য পার্সপেক্টিভ অফ দ্য ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে কেন এটা বেশি ইম্পর্টেন্ট বা কেন এটা বেশি গুরুত্বপূর্ণ, কেন আমরা গুরুত্ব দিচ্ছি এটাকে। দেখো, আমরা জানি যে এলিজাবেথান পিরিয়ড, this period is called as the period of the Renaissance period. We know that Renaissance means rebirth. Okay, rebirth of
এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং, লিটারেচার, আর্কিটেকচার, আর্ট, এনি আর্ট ফর্মস, ইভেন এইটার সাথে সাথে এক্সপ্লোরেশন ঘটেছিল, এই সময় অ্যাডভেঞ্চার্স হয়েছিল। তোমরা লাইক এটা একটু আগে দিয়ে শুরু হয়েছে, একেবারে যে এলিজাবেথান এজ থেকে শুরু হয়েছে তা আমি বলবো না, কারণ তোমরা দেখো, একটু লক্ষ্য করলে দেখবে 1498, 1492 ক্রিস্টোফার কলম্বাস ডিসকভার্ড আমেরিকা, 1498 অ্যাকচুয়ালি ভাস্কো দা গামা ডিসকভার্ড ইন্ডিয়া। সো জাস্ট এই জায়গাগুলোকে একটু ভাবো, 1492 খ্রিস্টাব্দে ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা আবিষ্কার করছেন এবং 1498 খ্রিস্টাব্দে ভাস্কো দা গামা ভারতবর্ষ আবিষ্কার করছেন। তিনি আসছেন মালাবার উপকূলের কালিকট বন্দরে। সো দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মেবি দিস টাইপ অফ কোয়েশ্চেন উইল কাম ইন ইউর এক্সাম। এগুলো ছাড়া যেগুলোর দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, দেখো আমি যে 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 আমি টিউডার ডাইনাস্টির যে এমার্জেন্সটা বলছি, তার যে উত্থানের কথাটা আমি বলছি, দেখো তো এই যে সুযোগটাকে যখন ওয়ার অফ রোজ চলছে, প্রায় 30 বছর ধরে ওয়ার অফ রোজ চলছে, 1455 টু 1485, 1455 থেকে 1485 অবধি যখন এইরকম একটা যুদ্ধ চলছে লাগাতার, ঠিক সেই সময় হেনরি দ্য সেভেন এই সুযোগটাকে কাজে লাগালো এবং সে এই সুযোগটাকে কাজে লাগিয়ে সে টিউডার ডাইনাস্টিকে প্রতিষ্ঠা করলো। সো আমরা বলতে পারি হেনরি দ্য সেভেন ইজ দ্য ফাউন্ডার ফাদার অফ টিউডার ডাইনাস্টি। ওকে, সো হেনরি দ্য সেভেন ইজ দ্য ফাউন্ডার ফাদার অফ টিউডার ডাইনাস্টি। সো তিনি যখন টিউডার ডাইনাস্টিকে প্রতিষ্ঠা করলেন এবং তার মৃত্যুর পর এই টিউডার ডাইনাস্টিটাকে এগিয়ে নিয়ে গেল হেনরি দ্য এইট। হেনরি দ্য এইটের কথা আমি কেন তোমাদের বলছি, কারণ হেনরি দ্য এইটের কথা যখন আমরা পড়বো, এই যে আমরা কুইন এলিজাবেথের কথা বলছিলাম, কুইন এলিজাবেথ ইজ দ্য ডটার অফ হেনরি দ্য এইট। হেনরি দ্য এইটের কিন্তু মেইন হচ্ছে কুইন এলিজাবেথ। এক্ষেত্রে তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, হেনরি দ্য এইটের কিন্তু প্রথমে কোনো সন্তান ছিল না, তার মানে আমি বলতে চাইছি কোনো পুত্র সন্তান ছিল না। আগেকার দিনের রুলস তোমরা হয়তো সবাই জানো, প্যাট্রিয়ার্কাল রুলস, সেখানে বাবার পর ছেলে রাজা হয়। তো সেই নিয়ম অনুসারে ইংল্যান্ডেও এই একই নিয়ম ছিল, সেখানেও তার যেহেতু পুত্র সন্তান হচ্ছিল না, তাই তিনি কি করেছিলেন, তার ওয়াইফদেরকে এক একে ডাইভোর্স দিচ্ছিলেন। তো এইটা সবার প্রথম ইংল্যান্ডে তখন ক্যাথলিক চার্চ ছিল, ইংল্যান্ড ক্যাথলিজমের উপরে বিশ্বাসী। তো ক্যাথলিক চার্চ প্রথম প্রোটেস্ট করে আগেনস্ট কিংয়ের উপরে, তারা এটাকে কিংয়ের আগেনস্টে তারা একটা চার্চ আনে। কি আনে, যে চার্চে বলা হয় যে যে তিনি যে তার ওয়াইফদের ডাইভোর্স দিচ্ছে এটা ঠিক না, কারণ বাইবেল তাদের মতে, যে ক্যাথলিক যে বাইবেল রয়েছে, ক্যাথলিক বাইবেলের মতে যে যখন তুমি কাউকে বিয়ে করছো, সেই বিয়েটাই হচ্ছে অ্যাকচুয়ালি ইটস আ ওয়ান কাইন্ড অফ, কি বলবো, ভগবানের দান এটা, ঠিক আছে। তো সেখানে তুমি একজনকে ইচ্ছে করলেই তুমি তাকে ডাইভোর্স দিতে পারো না, ঠিক আছে। সেই জায়গায় দাঁড়িয়ে হেনরি দ্য এইট তখন নিজে সমস্ত ক্যাথলিক চার্চগুলোকে ভেঙে দিলেন, ঠিক আছে। হি অ্যাকচুয়ালি ব্রোক ডাউন এভরি ক্যাথলিক চার্চ অ্যান্ড দেন হি এস্টাবলিশড অ্যাংলিকান চার্চ। এবং তিনি ওই সময় একটা তিনি ল চালু করলেন, যেটাকে অ্যাক্ট অফ সুপ্রিমেসি বলা হয়। এবং তিনি অ্যাক্ট অফ সুপ্রিমেসির দ্বারাই তিনি এটাই তিনি প্রচার করলেন। হি ডিক্লেয়ার দ্যাট কিং ওয়াজ দ্য সুপ্রিম পাওয়ার ইভেন ওভার দ্য চার্চের উপরেও কিন্তু তার ক্ষমতা থাকে, তার বিস্তার থাকে, বিকজ হি ওয়াজ দ্য, কারণ তখনকার দিনে এই সময় রাজারা মনে মনে ভাবতো সেটা হলো যে তারাই হচ্ছে ঈশ্বরের প্রতিনিধি। ওকে, সো দে আর দ্য রিপ্রেজেন্টেটিভ অফ গড। তো এমত অবস্থায় তার মৃত্যুর পর, তার যখন আমি যদি না ভুল খুব একটা বলি, তাহলে তিনি 6টা বিবাহ করেছিলেন এবং তার শেষ তিন বউ আর কি, বা স্ত্রী আমরা বলতে পারি, তারা কিন্তু 2জন কন্যা সন্তানের জন্ম দেয়। যেমন অ্যানে বলেন, তিনি কিন্তু জন্ম দেন এলিজাবেথ ফার্স্টকে, এবং দেন ইউ হ্যাভ এডওয়ার্ড রয়েছে, কিং এডওয়ার্ড অ্যান্ড ব্লাডি মেরি, যাকে আমরা ব্লাডি মেরি বলি বা মেরি। তো এদের দিক দিয়ে যদি একটু আমরা আলোচনা করি, তো সেক্ষেত্রে 1550-তে যখন শেষ হয়ে যাচ্ছে, তখন সবার প্রথম এডওয়ার্ড রাজা হয়, কারণ ছেলে হিসেবে সেই রাজা হয় এবং তার রাজত্বকাল খুব কম সময় অবধি চলে। 1552 থেকে 1556, 1550 থেকে 1556 অবধি এডওয়ার্ডের রাজত্বকাল চলে। এবং ঠিক তার শেষ হয়ে যাওয়ার পর ব্লাডি মেরি 1556 থেকে 1558, 1556 থেকে 58 অবধি তিনি রাজত্ব চালান এবং শেষে রাজত্বের ভার তুলে নিলেন এলিজাবেথ ফার্স্ট, কুইন এলিজাবেথ। So this period is called as Renaissance period.
1558 to 1603। কেন এই পিরিয়ডকে রেনেসো পিরিয়ড বলা হচ্ছে? কারণ এই পিরিয়ড স দ্য ফ্লারিশ অফ আর্ট, আর্কিটেকচার, লিটারেচার। ওকে, অ্যাকচুয়ালি এখানে হচ্ছে, এখানে একটা বিশাল পরিমাণে একটা লিটারেচার বলি, সাহিত্য বলি, দর্শন বলি, ফিলোসফি বলি, এর উপরে একটা বিশাল প্রভাব পড়েছিল বা একটা ইম্প্যাক্ট হয়েছিল, যে জন্য এই পিরিয়ডটাকে আমরা বলে থাকি এজ অফ রেনেসো বলে থাকি। আমরা সেই সঙ্গে আরও বলে থাকি, এটাকে আমরা বলে থাকি যে এই পিরিয়ডটাই হচ্ছে দ্য গোল্ডেন পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার। কারণ এইখানেই বিখ্যাত রাইটার লাইক ইউ নো দ্য গ্রেটেস্ট রাইটার লাইক উইলিয়াম শেক্সপিয়ার, ক্রিস্টোফার মার্লো, ফ্রান্সিস বেকন, ইউনিভার্সিটি ওয়েটস, Edmund Spencer's, you know that Edmund Spencer's Fairy Queen, Shepherd's Calendar, those are very important. You have Philip Sidney's Arcadia, Astrophel and Stella. Then only one female writer in this era actually তাকে আমরা পেয়েছি, যার নাম লেডি মেরি রথ। অ্যাকচুয়ালি ওয়েন উই আর যখন আমি তোমাদের সাথে সনেট নিয়ে আলোচনা করব, দ্যাট টাইম আই উইল টক অ্যাবাউট লেডি মেরি রথ। ওকে, অ্যাম্পলিয়া টু আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি, প্যাম্পলিয়া টু অ্যাম্পিলান্থাস, আই থিঙ্ক ইন দিস ওয়ে নেমটা পারফেক্টলি আমি তোমাদের এই মুহূর্তে বলতে পারছি না, বাট ইন দিস টাইপ। ওকে, সো নাও মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ apart from this or that, Lady Mary Roth, apart from Lady Mary Roth you have William Shakespeare, Edmund Spencer, Sir Thomas Ward, Earl of Surrey। সেই সঙ্গে তোমাদের আরও পড়তে হবে, যেমন ক্রিস্টোফার মার্লোকে পড়তে হচ্ছে, ফ্রান্সিস বেকনকে, ঠিক তার একটু কন্টেম্পোরারি। যখন আমি উইলিয়াম শেক্সপিয়ারের কন্টেম্পোরারি আলোচনা করব তখন তোমাদেরকে বেন জনসন পড়তে হচ্ছে। ঠিক তারপর যেমন সনেট রাইটারের একটা ট্রেন্ড ছিল বা সনেট রাইটিংয়ের একটা ট্রেন্ড ছিল, যেমন তোমরা জানো উইলিয়াম শেক্সপিয়ার সনেট রাইটিং লিখছেন এবং তিনি লিখছেন প্রায় 154 সনেট। হি রোট 154 সনেট and dedicated 126 sonnet to his male friend. ওকে, অ্যান্ড 26 সনেটস টু, তোমরা জানো সবাই যেটাকে আমরা বলে থাকি ডার্ক লেডিকে, শেষ 26টা সনেট তিনি অ্যাকচুয়ালি ডেডিকেট করেছিলেন। এবং সেই সঙ্গে আমরা যেগুলো পড়বো, একটু নিউ লিটারেরি জনরা বা লিটারেরি একটা ট্রেন্ড আসলো, যেটা আমরা মেটাফিজিক্যাল পোয়েট বলে থাকি। সো হোয়াট ইজ মেটাফিজিক্যাল? মেটাফিজিক্যালটাকে যখন আমি মেটাফিজিক্যাল পোয়েট বা মেটাফিজিক্যাল পোয়েট্রি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, তখন আমি বোর্ড ওয়ার্কে দেখাবো যে মেটাফিজিক্যালটাকে বাংলায় কেমন করে দুটো শব্দ আসে, ওয়ান ইজ মেটা, আদার ইজ ফিজিক্যাল। মেটা দ্যাট মিনস বিয়ন্ড, অ্যান্ড ফিজিক্যাল দ্যাট মিনস এই যে পার্থিব জগতের বাইরের কথা ভাবছে। যেমন আমি তখন তোমাদের এটাই আমি তোমাদের সাথে বলবো যে জন ডানের একটা কবিতা রয়েছে দ্য ফ্লি, সেখানে উনি বলছেন যে একটা মৌমাছি, একটা ফ্লি, ঠিক আছে, একটা মাছি তোমাকে প্রথম কামড়েছে, তারপর আমাকে কামড়েছে, ফলে তোমার দিয়ে যে রক্ত সে শাক করেছে, যে চুষেছে, এবং আমার থেকে যে রক্ত নিয়েছে, ফলে আমরা দুজন তার পেটের মধ্যে আর কি আমরা দুজন যেন এক হয়ে গেছি। সো আমাদের যে ইউনিয়নটা তার বেলির মধ্যে সংগঠিত হয়েছে। সো দিস ইজ ভেরি টেরিবল থট। ওকে, সো এইগুলোকে আমাদের নিয়ে পড়তে হবে। আমরা সেখানে জন ডানকে পড়বো, অ্যান্ড্রিউ মার্ভেলকে পড়বো, এছাড়া আমরা ফালকে গ্রেভিল, মাইকেল ড্রেটন, আ লট অফ সনেট রাইটারকে আমরা পড়বো। এডমান্ড স্পেন্সারের ফেয়ারি কুইন, শেপার্ডস ক্যালেন্ডারকে আমাদের পড়তে হবে। শেক্সপিয়ারের ক্ষেত্রে যখন আমরা শুধুমাত্র তার 154 সনেট পড়বো না, তার মধ্যে আমরা পড়বো তার ড্রামাগুলোকে, লাইক আমরা যেমন যখন আমরা ক্রিস্টোফার মার্লোর কথা আমরা বলছি, সেক্ষেত্রে আমরা পড়বো ডক্টর ফস্টার্স পড়বো, জিও অফ মাল্টা পড়বো। আমরা যখন উইলিয়াম শেক্সপিয়ারের কথা বলছি, তার 4 গ্রেটেস্ট ট্র্যাজেডি, যেমন আমরা ওথেলো, কিং লিয়ার, হ্যামলেট, ম্যাকবেথ। অ্যাপার্ট ফ্রম দিস অর দ্যাট আমাদের আরও পড়তে হবে জুলিয়াস সিজার। দেন আমাদের পড়তে হবে কমেডি অফ এরর্স পড়তে হবে। এছাড়াও আমাদের যেগুলো পড়তে হবে, দ্য টেম্পেস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্রম দ্য পোস্ট কলোনিয়াল পার্সপেক্টিভ। সো পোস্ট কলোনিয়াল পার্সপেক্টিভ থেকে টেম্পেস্ট ভেরি ইম্পর্টেন্ট। এগুলো ছাড়া আমাদের যেমনটা পড়তে হচ্ছে যখন আমরা তার পরের এজগুলোতে আসছি, লাইক আমরা যখন রেস্টোরেশন পিরিয়ডে আসছি, তখন আমাদের পড়তে হচ্ছে আমরা
জন মিল্টন, আমাদের তো মিল্টনকে পড়তেই হবে, সেই সঙ্গে জন ড্রাইডেনকে পড়তে হচ্ছে, আলেকজান্ডার পোপকে পড়তে হচ্ছে। রেস্টোরেশন পিরিয়ডে এসে যখন রেস্টোরেশন কমিটি অফ ম্যানার্স করছে, সেইখানে যে প্লেগুলো আসছে, রেসিন, কর্নিয়েল, ফ্রান্স থেকে যে ইনফ্লুয়েন্সগুলো তারা পেয়েছে, এবং দে আর ইনফ্লুয়েন্সড বাই রেসিন, কর্নেল, অ্যান্ড দেন দে ইন্ট্রোডিউসড সাম কাইন্ড অফ কমিটি অফ ম্যানার্স, রেস্টোরেশন কমিটি অফ ম্যানার্স। সেক্ষেত্রে আমাদেরকে পড়তে হচ্ছে উইলিয়াম কংগ্রেভ, ওয়াইচার্লে, ভ্যানরা, এদেরকে আমাদের পড়তে হবে। সেই সঙ্গে আমরা অ্যাফ্রাবেনকে পড়বো। অ্যাফ্রাবেনের ওরোনোকো ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাপার্ট ফ্রম দ্যাট, অ্যাফ্রাবেন ছাড়াও আমাদের যেগুলো পড়তে হবে, ধীরে ধীরে আমাদেরকে পড়তে হচ্ছে স্যামুয়েল জনসন, পড়তে হচ্ছে আমাদেরকে আলেকজান্ডার পোপের দ্য রেপ অফ দ্য লক ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেই সঙ্গে দ্য রেপ অফ দ্য লক, তার যে এডিশনগুলো 1712, 1714, 1717, সেগুলোকে দেখতে হবে। বিভিন্ন এডিশনে কি কি আসছে, আমরা যেমন রেপ অফ দ্য লকের পাশাপাশি আমাদেরকে দেখতে হবে রোম্যান্টিক পিরিয়ডের কবিদের বা গ্রেভিয়ার্ড পোয়েটস, লাইক যে নভেলগুলো রয়েছে, যেমন দ্য কাসেল অফ উরতান্ত, হরেস ওয়ালপুল। ওকে, সো অ্যাপার্ট ফ্রম দিস অর দ্যাট, আমাদের যেগুলো পড়তে হবে গ্রেভিয়ার্ড পোয়েট লাইক থমাস গ্রে। আমাদের তারপর যেটা পড়তে হবে লেক পোয়েটস, সেখানে আমরা পড়ছি রোম্যান্টিক পিরিয়ডে যে লেক পোয়েটস রয়েছে, বা যেগুলোকে আমরা বলতে পারি লর্ড বায়রনকে আমাদের পড়তে হচ্ছে, পিবি শেলিকে পড়তে হচ্ছে, জন কিটসকে পড়তে হচ্ছে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, স্যামুয়েল টেলর কোলরিজ, এনশিয়েন্ট ম্যারিনার্স। তাছাড়া আমাদের লিরিক্যাল ব্যালাডস, বায়োগ্রাফিয়া লিটারিয়া, এগুলোকে আমাদের ডিটেলসে পড়তে হচ্ছে। তারপর ভিক্টোরিয়ান পিরিয়ডে এসে আমরা বিভিন্ন লেখা পড়ছি, ম্যাথিউ আর্নল্ডকে পাচ্ছি, ম্যাথিউ আর্নল্ড, ডোভার বিচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেন কালচার অ্যান্ড অ্যানার্কি ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। আমরা মেরি উলসনক্রাফটকে একটু আগে আমরা পাচ্ছি, দেন জেন অস্টেন পাচ্ছি। সেখানে নভেল রাইটিংয়ের যে ইমার্জেন্সটা হয়েছে, সেই জায়গাগুলোকে আমাদের দেখতে হবে। তো এইগুলোর উপরে আমাদের পার্টিকুলার ফোকাস রাখতে হবে, যে হরেস ওয়ালপুল, জেন অস্টেন, থমাস ডিকুয়েন্সি, থমাস লাভ পিকক, এদেরকে আমার লক্ষ্য রাখতে হবে। যখন আমরা মডার্ন পিরিয়ডে আসছি, আমরা টিএস এলিয়ট, ডব্লিউ.বি. ইয়েটস, সিক্রেট স্যাসুন, আমরা মিশেল ফুকোকে আমাদের পড়তে হচ্ছে। সো এইগুলো ছাড়া যেগুলো রয়েছে আমাদেরকে, এছাড়া যেমন ডিএইচ লরেন্স, সিলভিয়া প্লাথ, লর্ড অফ রাইটার্স, এগুলো আমাদের পড়তে হবে, ভার্জিনিয়া উলফ। এগুলো আমরা ধীরে ধীরে এই সমস্ত বিষয়গুলো আলোচনা করবো। আরও যখন ডিটেলসে বলবো, তখন আমি এগুলোকে তোমাদের সামনে তুলে ধরবো, যে কেমন করে আমাদের এই জায়গাগুলোকে পার্টিকুলারলি পড়তে হবে। এগুলো ছাড়া যখন আমরা ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার কথা বলছি, সেক্ষেত্রে আমাদের পোস্ট কলোনিয়ালিজমের দিকটাকে লক্ষ্য রাখতে হবে। পোস্ট কলোনিয়াল যে পার্সপেক্টিভ থেকে যেমন আমরা পড়াশোনা করবো, সেক্ষেত্রে আমাদের মার্কসিজম দেখতে হচ্ছে, সাইকোঅ্যানালিটিক্যাল থিওরি দেখতে হচ্ছে। সেক্ষেত্রে আমরা সিগমন্ড ফ্রয়েডকে আলোচনা করছি, আমরা লাকাকে আলোচনা করছি। এছাড়াও যেমন রয়েছে, আমরা বলতে পারি যেমনটা হচ্ছে, যদি আমরা একটু লক্ষ্য করি ইন্ডিয়ান ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে, সেক্ষেত্রে ইন্ডিয়ান ইংলিশ লিটারেচারের যে পোয়েটগুলো রয়েছে, যে লাইক জয়ন্ত মহাপাত্র, ভেরি ইম্পর্টেন্ট, জয়ন্ত মহাপাত্র। অ্যাপার্ট ফ্রম দিস অর দ্যাট, ইউ হ্যাভ বেঙ্গলি লিটারেচারের ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার, বাট ইটস এ ট্রান্সলেটেড লিটারেচার। সেক্ষেত্রে আমরা দেখতে পারি রবীন্দ্রনাথ টেগরকে। গীতাঞ্জলি, রবীন্দ্রনাথ টেগর রোড গীতাঞ্জলি, অ্যান্ড দেন আমরা সবাই জানি সে নোবেল পুরস্কার পান। তো এই যে বিষয়গুলোকে 1913, তো সেই জায়গাগুলোকে নোবেল প্রাইজ অ্যাওয়ার্ডই কারা আছে, তারপর বুকার প্রাইজ, পুলিৎজার প্রাইজ। সো এইগুলোকে আমাদের বেসিক্যালি লক্ষ্য রাখতে হবে, এবং এইগুলোকে টার্গেট করেই আমাদের এগোতে হবে। আমরা যেমন নাট্য শাস্ত্রকে পড়তে হবে, কর্মনের রাজতরঙ্গিনীকে পড়তে হবে। এই সমস্ত প্রত্যেকটা বিষয়ের উপরে আমাদের কিন্তু জোর দিতে হবে, এবং এই বিষয়গুলো হেল্প আস টু আন্ডারস্ট্যান্ড, আমাদেরকে আন্ডারস্ট্যান্ড করতে সাহায্য করবে, যে কেমন করে আমরা এগোবো। এবং আমি ডিটেলে প্রত্যেকটাকে আলোচনা করব, মামাংদাইকে আলোচনা করব। ওয়ার্ল্ড লিটারেচার যখন আমরা পড়বো, তখন সেক্ষেত্রে পাকিস্তানি লিটারেচার, বাংলাদেশি লিটারেচার, আমেরিকান, অস্ট্রেলিয়ান, কানাডিয়ান, জাপানিজ লিটারেচার, রাশিয়ান লিটারেচার, আমরা অ্যান্টন চেকভকে পড়বো, লিও টলস্টয়কে পড়বো, এই সমস্ত। সো দিজ আর রিয়েলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা হারুকি মুরাকামিকে পড়বো। সো মার্গারেট অ্যাটউড, মার্গারেট লরেন্স, লর্ড অফ রাইটার্স আর দেয়ার। এইগুলোর উপরে আমাদের পার্টিকুলার ফোকাস দিতে হবে। আমি ধীরে ধীরে যখন তোমাদের সাথে আলোচনা করবো আমেরিকান লিটারেচার, অস্ট্রেলিয়ান লিটারেচার, জাপানিজ লিটারেচার, রাশিয়ান লিটারেচার, তো সেখানে আমি দেখাবো
যে কোন কোন পার্টিকুলার রাইটারের উপরে জোর দিতে হবে। শ্রীলঙ্কান রাইটার যখন পড়বো সেক্ষেত্রে আমাদের কিন্তু এইগুলো ইয়াসমিন গুণেরত্নে, শামসিল বাহাদুরিয়া, দোজ আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাইটার্স অ্যান্ড উই হ্যাভ টু কভার 8। আমাদেরকে পড়তে হবে সাদাত হোসেন মান্তো, তোবাতেক সিং ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, ট্রেন টু পাকিস্তান খুশবন্ত সিং ইজ অলসো ইম্পর্টেন্ট। সেই সঙ্গে আমাদের পড়তে হবে এইগুলো ছাড়া আমাদের যেটা দেখতে হবে সেটা রয়েছে যেমন ট্রমা থিওরি রয়েছে, ওয়ার্ল্ড ওয়ার পোস্ট ওয়ার্ল্ড ওয়ার যে থিওরিগুলো, ট্রমা থিওরি রয়েছে, বা যেগুলো আমরা বলতে পারি যে যেগুলোর মধ্যে আমরা ম্যাজিক রিয়ালিজম পাচ্ছি, যেমন সালমান রুশদি, গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। তো এই সমস্ত পার্টিকুলার বিষয়গুলোর উপরে আমাদের নজর দিতে হবে, লক্ষ্য রাখতে হবে। এবং আমি এই প্রত্যেকটা জিনিস আমরা সিরিজ ওয়াইজ যখন আমেরিকান লিটারেচার পড়বো তখন শুধুই আমেরিকান রাইটারদের উপরে জোর দেব, তারপর অস্ট্রেলিয়ান লিটারেচার, দেন জাপানিজ লিটারেচার, রাশিয়ান লিটারেচার, সামান্য চাইনিজ লিটারেচার আমাদের একটু জানতে হবে, সেই সঙ্গে ইন্ডিয়ান লিটারেচার। সো এইভাবে আমাদের ওয়েস্টার্ন ওয়ার্ল্ড লিটারেচারটা পুরোটাকে কমপ্লিট করতে হবে। তো এইটার পাশাপাশি আমাদের যেটার দিকে ফোকাস রাখতে হবে লিটারি ক্রিটিসিজম, লিটারি থিওরি, প্লাস আমাদের যেদিকে খেয়াল রাখতে হবে কালচারাল স্টাডিজ, এইগুলোর সাথে সাথে রিসার্চ মেথোডোলজি, ল্যাঙ্গুয়েজ বেসিক থিওরি, এগুলোর উপরে আমাদের জোর দিতে হবে। তো সমস্ত স্টুডেন্টদেরকে বলছি, বা তোমরা যারা ইউটিউবে এখন শুনছো সবাইয়ের উদ্দেশ্যে বলছি, প্রেশার একটা আছে, বাট প্রেশারটাকে নিয়ে এগোলে হবে না, আমি আবারও বলছি, প্রেশারটাকে পাশে রেখে আমাদের নিজেদের স্বপ্ন পূরণের জন্য এগিয়ে যেতে হবে। আর সেই স্বপ্ন পূরণের জন্য অবশ্যই আমি তোমাদের পাশে থাকবো, অবশ্যই তোমাদের পথ দেখাবো, এবং আমার নিজের সাকসেসের যে সিক্রেট রয়েছে সেটাই তোমাদেরকে আমি পড়ানোর মাধ্যমে তোমাদের মধ্যে সেটা দেওয়ার চেষ্টা করব। জাস্ট ফলো মি, ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন, যাতে করে সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমরা পাও। সেই জন্য বলছি, জীবন একটা জার্নি, জীবন একটা যুদ্ধ। আমি আবারও গৌর গোপাল দাসের এই কথাটাকে আমি খুব মানি, এবং এটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আওয়ার লাইফ ইজ আ জার্নি বিটুইন বি অ্যান্ড ডি, where B is birth and D for death. So এই B আর D এর মাঝখানে একটি লেটার রয়েছে which is called as C, that means control, that means change. So we can control ourselves, we can change ourselves, we can also choose. আমরা যে কোনো জিনিস চুজ করতে পারি। একটা কথা তার সাথে আমি অ্যাড করছি, দিস ইজ কম্পিট ইয়োর ওন সেলফ। তুমি যদি নিজের সাথে কম্পিট করো তাহলে তুমি তোমার ডেস্টিনেশনে পৌঁছে যাবে। নোবডি ক্যান স্টপ ইউ, তোমাকে কেউ আটকাতে পারবে না, তোমাকে কেউ স্টপ করতে পারবে না। সেই জন্য বলছি, নিজেদের জন্য, বাবা মায়ের জন্য, নিজেদের স্বপ্নটাকে জিইয়ে রাখার জন্য নেটশালা তোমাদের জন্য এনে দিয়েছে এক সুবর্ণ সুযোগ। এই সমস্ত ভিডিও, এই সমস্ত সম্পূর্ণ বিনামূল্যে পাওয়ার জন্য প্লিজ ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল, হিট দ্য বেল আইকন, যাতে সবার আগে সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আজকে এই অবধি, নেক্সট ডে আমরা স্টার্ট করব এক এক করে প্রত্যেকটা সিরিজ ওয়াইজ।